একটি দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত। চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ। নৌকা মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন, প্রশ্ন উপদেষ্টা আসিফ মাহমুদের। এবং সর্বশেষ জানাবো সামনে নির্বাচন, মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটিমাত্র দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে তার দল। এর জন্য 2/3 মেজরিটি থাকতে হবে, বিরোধী দলেরও মতামত নিতে হবে, আর মৌলিক বিষয়ে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট হতে হবে, এবং এটি যেন রাষ্ট্রের জন্য হয়। ডক্টর তাহের বলেন, কিছু সংখ্যক দল ছাড়া আমরা বেশিরভাগই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত, তবে এক্ষেত্রে পিআর পদ্ধতির ব্যাপারে জোর দেওয়া হয়েছে। অপরদিকে সংসদে নারী আসন 100 করার পক্ষেও মত দিয়েছে জামায়াত, তবে সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে বলে তিনি জানান। চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ। কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কর্মরত। তার স্ত্রী ও সন্তানরা ছিলেন ঘরে। গভীর রাতে চকরিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এই ঘটনা। অভিযোগ থেকে জানা গেছে, রাত আনুমানিক 3টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চ লাইট। ঢুকেই তিনি ঘরের পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে গিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা তার ছোট 2টি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে। পরে রাতেই ওই নারীর স্বামী ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যায়। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ সহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। নৌকা মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন, প্রশ্ন উপদেষ্টা আসিফ মাহমুদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ বিষয়ে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নে রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল। পোস্টে মন্তব্যের ঘরে আসিফ লেখেন, আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নাই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি। সামনে নির্বাচন, মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন গোছানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যক্রম উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসকদের প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ এবং মাঠ প্রশাসনের কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও মাঠ গোছানোর কাজ এগিয়ে রাখতে চায় সরকার, যাতে কাজটি সহজ হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে মাঠ প্রশাসন গোছানোর জন্য সরকার যেসব পদক্ষেপ নিতে শুরু করেছে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষ কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যা তাদের দায়িত্ব পালনের সহায়ক হবে। এরপরেই রয়েছে বাজেট বরাদ্দ। নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজন হবে অতিরিক্ত বাজেট। আগামী নির্বাচন উপলক্ষে সরকার 2025-26 অর্থ বছরের বাজেটেও বিশেষ বরাদ্দ রেখেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের অনুকূলে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মাঠ পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছানোর অংশ হিসেবে রয়েছে উপর মহলের কার্যকর নির্দেশনা। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ প্রশাসনের কার্যক্রমের জন্য কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, যা কেন্দ্র ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় করবে। যদিও এই নির্দেশনা সময় ভেদে পরিবর্তন করা হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশে বিদেশে গ্রহণযোগ্য করতে মাঠে প্রশাসনের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এসব পদক্ষেপ উন্নয়নমূলক কাজে গতি হারাবে। এসব পদক্ষেপের মাধ্যমে মাঠ প্রশাসনকে আরও শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র। খোঁজ নিয়ে জানা গেছে, মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয় জেলা প্রশাসক পদটি। ডিসি পর্যায়ে আগামী কিছুদিনের মধ্যে কিছু রদবদল করার কথা ভাবছে সরকার, আর নির্বাচনের তফসিল ঘোষণার সময় এই পদে ব্যাপক রদবদল হতে পারে। এ লক্ষ্যে এখন যোগ্য কর্মকর্তা বাছাই করা হচ্ছে। জাতীয় নির্বাচনকে মাথায় রেখেই মূলত মাঠ প্রশাসনে পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে সরকার। জানা গেছে, মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার গুরুত্বপূর্ণ পদ হলেও জেলা প্রশাসনের প্রধান হিসেবে জেলা প্রশাসক সরকারের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারের যে কোনো সিদ্ধান্ত ডিসিদের মারফত বাস্তবায়ন করা হয়, যে কারণে বিশ্বস্ত, দক্ষ, চৌকস ও সাহসী কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়। প্রশাসনে বর্তমানে 24তম, 25তম এবং 27তম বিসিএস কর্মকর্তারা ডিসি পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 24 ও 25তম বিসিএস এর কর্মকর্তারা গত বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে চাকরিতে যোগ দিয়েছেন, আর 27তম বিসিএস এর কর্মকর্তারা চাকরিতে যোগ দিয়েছেন 1/11 পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে ডিসি হিসেবে দায়িত্ব পালনকারী 24তম বিসিএস কর্মকর্তাদের প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। একই সঙ্গে আর কিছু জেলায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের 21 জেলায় বর্তমানে যারা ডিসির দায়িত্ব পালন করছেন তারা গত মার্চে উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন। তবে ডিসির পদটি উপসচিব পদমর্যাদার, ফলে এই জেলাগুলোতে বদলির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জেলাগুলো হলো হবিগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ঝিনাইদহ, পঞ্চগড়, মাগুরা, সাতক্ষীরা, ঝালকাঠি, নোয়াখালী, চাঁদপুর, পিরোজপুর, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ঢাকা, মাদারীপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ ও জয়পুরহাট। এসব জেলায় ডিসিরা 24তম বিসিএস এর কর্মকর্তা। ডিসি পদে এই ব্যাচে 26 জন কর্মকর্তা রয়েছেন, এর মধ্যে 5 জনের পদোন্নতি হয়নি। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তখন এত যাচাই বাছাইয়ের সুযোগ এবং সময় কোনোটাই ছিল না, কিন্তু ভোটের আগে সরকার যাচাই বাছাইয়ের কাজটি করবে। এক্ষেত্রে যারা উপযুক্ত নন তাদের সরিয়ে দক্ষদের নেওয়া হবে। অন্যদিকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া 21 জন ডিসি অপেক্ষার প্রহর গুনছেন যখন তাদের সরিয়ে দেওয়া হবে। পদোন্নতির পর নিশ্চিত বদলি চিন্তা তাদের মধ্যে এলে সেভাবে কাজে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই ভোটের আগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বড় ধরনের পরিবর্তন আসছে, এটি নিশ্চিতভাবে বলা যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। যখন যে জেলায় প্রয়োজন হবে সেখানে ডিসি নিয়োগ দেওয়া হবে। সামনে হয়তো 4 থেকে 5 জন ডিসি বদল হতে পারে। এর মধ্যে শরীয়তপুরে নতুন ডিসি নিয়োগ করা হয়েছে। এছাড়া বাছাই তালিকা হয়ে গেলে যারা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন তাদের জায়গায় নতুন ডিসি দেওয়া হবে। জনপ্রশাসন সচিব বলেন, বিতর্কের সুযোগ এড়াতে খুব নিবিড়ভাবে বাছাই করা হচ্ছে। এক্ষেত্রে যাদের বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ নেই তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। পেশাদার ও সর্বোচ্চ যোগ্য লোককে বাছাই করা হচ্ছে। যোগ্য কর্মকর্তা বাছাই করা একটি কঠিন কাজ, এজন্য একটু সময় লাগছে। তবে জুলাইয়ের মধ্যেই বাছাই কাজ শেষ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।